দর্শক সকলকে স্বাগত জানাচ্ছেন টিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করে থাকি। আজ তেমনই কয়েকটি বিষয় আমরা আলাপ করব। আলোচনার জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে, পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং আছেন জনাব মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলছি, আমরা জানি যে এখন আমাদের আলোচনার মানে একেবারে আমি যদি বলি যে হিট অফ দ্য টপিক হচ্ছে আমাদের নেক্সট প্রেসিডেন্ট কে হবেন। এবং আজ দায়িত্ব গ্রহণের পর আমরা জানি প্রথম অফিস করেছেন আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। কে হবেন প্রেসিডেন্ট এটা নিয়ে যেমন আলোচনা চলছে, একটি আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে। যদি জিজ্ঞেস করি দীপু ভাই, আপনার কাছে আগে যাব যে দলীয় কেউ হবে কিনা বা দলের বাইরের কেউ, নিউট্রাল কেউ হবে কিনা। আমরা এতদিন বাংলাদেশের প্রেসিডেন্টের যেরকম রোল দেখেছি, যেমন রোল ওনারা পালন করেন, যেরকম যেভাবে থাকেন, সেরকমই কি আমরা এক্সপেক্ট করছি কিনা? আসলে কি এক্সপেক্টেড, কোনো চেঞ্জ আসা উচিত কিনা আপনি কি মনে করেন? চেঞ্জ আসলে ভালো হয়, কারণ দেখেন এই অতি সম্প্রতি আমরা পিছনের দিকে না তাকালেও আমরা একদম রিসেন্ট বর্তমান রাষ্ট্রপতি, যার মেয়াদ মনে করেন 3 বছর প্লাস, এই 3 বছরে 3টা সরকার তার কাছে শপথ নিয়েছে। হাসিনা সরকার, ডক্টর ইউনূস সরকার এবং হচ্ছে তারেক রহমানের সরকার। এবং 3টা সরকারের পক্ষেই তাকে বক্তব্য দিতে হয়েছে, একেবারে যা লিখিত তাই। ফলে কোনো সরকারের কাছে কিন্তু তার আর গ্রহণযোগ্যতা নেই। সব সরকারই জানে যে আসলে তিনি জাস্ট তোতা পাখির মতন বলে গেছে। এবং স্বাভাবিকভাবে হাসিনা আমলে নিযুক্ত, যখন নাকি ইউনূস সরকারের আমলে যে বক্তব্য দিলেন এটা তার ভালো লাগেনি। আবার তারেক রহমান সরকারের আমলেও যেটা বলছেন সেটা হাসিনা সরকারের বা শেখ হাসিনার ভালো লাগেনি। তো তার কারণ কি এবং কেন সরাই দেওয়া হলো, রিজন তো নেই। আর 2 বছর তো অপেক্ষা করলেই পারতেন বর্তমান সরকার। কারণ ওই যে আস্থা বিশ্বাসের জায়গাটা, কারণ প্রেসিডেন্ট এমনি দেখতে মনে হয় যেন সারা বছর ঘুমায় থাকে, কিন্তু যখন নাকি দেশটা ক্রাইসিসে পড়ে, গণ অভ্যুত্থান হোক বা সামরিক অভ্যুত্থান হোক, তখন কিন্তু ওই সবাই দৌড়ায় কিন্তু গণভবনে। অন্য সময় বিভিন্ন অনুষ্ঠানে চা খেতে যায়, কিন্তু ক্রুশিয়াল সময় কিন্তু আর চা খেতে যায় না। তখন একটা জরুরি সিদ্ধান্ত নিতেই সেখানে সবাই ছুটে যায়। ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা কথাটা বললেন যে 3টি সরকারের গ্রহণযোগ্যতা উনি মানে কারোরই হয়নি, কারণ 3টি সরকারের আমলে উনি ছিলেন তোতা পাখির মতো কথা। এই জিনিসটা এক্সপেক্টেড কেন হবে যে কোনো সরকারের গ্রহণযোগ্যতা তার রাখতে হবে? সে তো কোনো দলীয় থেকে আসা উচিত না, তার নিউট্রাল একটা রোল প্লে করা উচিত না প্রেসিডেন্ট হিসেবে? আমাদের এখানে মন্ত্রিপরিষদ সিস্টেম, তো মন্ত্রিপরিষদ সিস্টেমে রাষ্ট্রপতিকে এত বেশি ক্ষমতাহীন করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সব। ফলে প্রধানমন্ত্রী যা বলবেন রাষ্ট্রপতি সেটাই করবেন। সেই কারণে একজনের বক্তব্য দেখছিলাম যে আসলে এই প্রতিষ্ঠানটা এটা বহন করার দরকার কি। মানে বিভিন্ন ক্ষেত্রে যেমন কিচ্ছতা দেওয়া হচ্ছে, মানে সাধন করা হচ্ছে, তারপরে মন্ত্রীদের প্রোটোকল যেখানে প্রত্যাহার করা হয়েছে 17 জন। তো বঙ্গভবনটা ক্লোজ করলে সমস্যা কি, বা এই পদে কাউকে না দিলে ওইটাকে দিতে যে তার একটা বিরাট সেট আপ, SSF সহ সুযোগ সুবিধা, বিদ্যুৎ, পানি, গ্যাস, খাবারের বিল টিল মিলায় প্রেসিডেন্টের একটা বিশাল একটা মানে কাজ নেই, কিন্তু খরচ কিন্তু অনেক বেশি। তো এটার দরকার কি খুব একটা আমরা অনুভবও করি না। এই আলোচনাটা কেন আসছে এই কারণে একটা অকার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধুমাত্র কখন আপনার ক্রাইসিস হবে তখন। তো এখন এমন হইতে পারে যে প্রেসিডেন্ট আছে বলেই একটা ক্রাইসিস তৈরি করার একটা চেষ্টা হইতে পারে, যে ঠিক আছে একটা ক্রাইসিস করলে প্রেসিডেন্ট তো আছেই, তার কাছে আমরা দৌড়াবো। কিন্তু এই ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে যখন প্রেসিডেন্টের কাছে যাওয়া হয়েছে এর আগেও, তো ওখানে তার রোল, এটার কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস আছে কিনা আপনার কাছে? না, সেটা সংবিধানকে সমুন্নত রেখেই উনি বলেছেন, মানে যা করার দরকার। উনি সংবিধান বিরোধী তো কোনো কথা বলেনি, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু তারপরেও তো তার বিচার চাওয়া হচ্ছে। হ্যাঁ, এনসিপি দাবি করেছে, অন্যান্য কোনো দল করছে, কিন্তু আসলে ওনার আসলে করারটা কি একটা, উনি সংবিধানে যেহেতু শপথ নিয়ে রাষ্ট্রপতি হয়েছেন, সংবিধান সমুন্নত, এখন বলা নৈতিক দায় থেকে ওনার গণহত্যার সময় বিবৃতি দেওয়ার দরকার ছিল। তো এইটা যদি দিতেন তাহলে তো এটা আবার সংবিধান লঙ্ঘন,
রাষ্ট্রদ্রোহিতার সামিল হতো, তখন তো আর একটা সংকট তৈরি হতো। তখন প্রশ্ন হতো আপনি সংবিধানের বাইরে চলে গেছেন, তাহলে তো এই রাষ্ট্রপতির এই নিয়োগটাই তো একটা বিপজ্জনক। তো সব মিলায় এবার আমার ধারণা যে বিএনপি তার অতীতের অভিজ্ঞতা, বদরুদ্দোজা চৌধুরীকে তাকে বিদায় করতে হয়েছে, সেও বিশ্বস্ত ছিল না, ইয়াজউদ্দিনও বিশ্বস্ত ছিল না, না দলীয় বিশ্বস্ত ছিল না, মানে সুশীল সমাজের কেউ বিশ্বস্ত ছিল না। ফলে এখন ওই ঘুরে ফিরে শেখ হাসিনার পলিসিতেই যাইতে হবে, একেবারে দলের অনুগত কিন্তু সিনিয়র নেতা যেমন আব্দুল হামিদ বা জিল্লুর রহমান, এই মাপের কাউকে যদি দেওয়া হয় তাহলে হয়তো রক্ষা, হয়তো তারেক রহমানের সরকার সেই দিকেই সিদ্ধান্ত নিতে পারে। আর তা না হলে আইরিন খানের মতন কোনো পতিতদশা নারীকে দিয়ে বাংলাদেশে যে একটা ধর্মান্ধতার একটা জোয়ার বা ধর্মভিত্তিক রাজনীতি যে আবহাওয়া, সেটার বিপরীতে একটা নারীকে রিপ্রেজেন্ট করার মধ্য দিয়ে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে একটু উন্নত রাখা, কিন্তু সেই ক্ষেত্রে ওই ঝুঁকিটা থাকবে। অনেকে মনে করেন আইরিন খান যদি আসে এটা আমেরিকান প্রেসক্রিপশন, ফলে আমেরিকা তার মতন করে এটা কলকাঠি ঘোরাবে, সেটাও কিন্তু একটা দুশ্চিন্তা অনেকের মধ্যে আছে। তো এরকম সময় মধ্যে আমার ধারণা শেষ পর্যন্ত তারেক রহমান বেছে নেবেন দলের সিনিয়র কোনো নেতাকে। জি, ধন্যবাদ দিবু ভাই। আপা, আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি একইভাবে চিন্তা করছেন কিনা এই বিষয়টি নিয়ে? দীপু ভাই একটা কথা বলেছে, সেটা দিয়ে শুরু করি, যে রাষ্ট্রপতি থেকে আমরা অনেক এক্সপেক্ট করেছিলাম যে এই দেশের যখন একটা ক্রান্তিকাল, জনগণ যখন পাখির মতো মরে পড়ে যাচ্ছিল, তখন সে কোনো স্টেটমেন্ট দিবে, বাট দিলে তো সে নাকি ফেঁসে যাবে। এটা আমি মনে করি, এটা একদিক থেকে উনি হয়তো একদম মানে মানে বইয়ের ভাষায় ঠিক বলেছেন, বাট মানবিক ভাষায় ঠিক না। কারণ আমরা সব কিছু ওই সময় কোনো ধরনের আইন মানা হয়নি। ওই সময় একমাত্র আইন ছিল মানবিক আইন, জনকল্যাণের জন্য যেটা। হ্যাঁ, সেটাই। তো সুতরাং উনি তার গভর্নমেন্টের প্রতি লয়াল থাকতে, যে তার মানে হয়তো ওনাকে হাসিনা নিয়োগ দিয়েছে, বাট এটার তো নিয়োগকর্তা তো আসলে হলো জনগণ, মানে জনগণই তো তার সার্ভিসটা ডিজার্ভ করে। উনি জনগণকে সবচেয়ে বড় ডিসসার্ভিস করেছেন, জনগণের পাশে না দাঁড়িয়ে। এবং আবার ঠিকই মানে এইটা যে সে মানে হাসিনার লয়ালিটি থেকে করেছে তা না, সেটা সে তার নিজের সুরক্ষার লয়ালিটি থেকে করেছে। কারণ হাসিনা চলে যাওয়ার পর সে ঠিকই কিন্তু ইন্টারিমকেও সার্ভিস দিয়ে গিয়েছে, এবং সিমিলারলি ইন্টারিম শেষ হওয়ার পরে এখনকার গভর্নমেন্টকে সে মানে যেভাবে যা বলা হয়েছে তা সার্ভিস দেওয়া হয়েছে। দিবু ভাই বলল তোতা পাখির মতো, একদম মানে টু দা পয়েন্ট, যে আপনি ওনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবেন যেখানে লেখা আমার আজ ফাঁসি হবে, উনি এটা পড়বেন, এই পয়েন্টে সার্ভিস দিয়েছেন। এখন তাহলে ওনাকে একসময় খুব দরকারি ছিল, আমাদেরকে শোনানো হয়েছে যে সংবিধান অক্ষুণ্ণ রাখতে হলে, সমুন্নত রাখতে হলে, মানে এইটার এই মানে এটা ঠিক রাখতে হলে ওনাকে দরকার, বাট আজ হঠাৎ করে ওনাকে ছাড়া এটা অক্ষুণ্ণ থাকবে। তো এটা মানে আপনি বলছেন যে তখন এটার প্রয়োজন মনে হয়নি, এখন এটার প্রয়োজন কেন হচ্ছে? যে দিবু ভাই বলল যার 2 বছর রেখে 5 বছর শেষ করে এই ধরনের বলছেন না, ওটা বলছি না, বলছি যে আসলে তখন সংবিধান সমুন্নত করার জন্য ওনাকে লেগেছিল, বিকজ উনি সংবিধান না, আমাদের যে ক্ষমতায় যারা আছেন, জি আমি শুধু বিএনপির কথা বলবো না, ইন্টারিম ক্ষমতায় যারা আছেন তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ওনাকে লেগেছিল। এখন আর ওনার দরকার নেই। আচ্ছা, ওনাকে এই জন্য ওনার অনেক কিছুই লিক হবে। যখন আমরা এটা হলো যে আমি বারবার বলি যে আমাদের বাংলাদেশে একটা জিনিস একবার শিখে গেলে এটা কেউ আর আনলার্ন করে না। এটা এখন যেই সরকারি ক্ষমতায় আসুক, এটা আমরা দেখেছি তুরিন আফরোজ একসময় ক্ষমতার একদম তুঙ্গে ছিল, এবং আওয়ামী লীগের আমলেই কিন্তু তাকে একদম আছাড় দিয়ে নিচে ফেলানো হয়েছে, কারণ তার ইউজটা শেষ হয়ে গিয়েছিল। টিস্যু আপনি নাক মোছার পর টিস্যুটা কিন্তু কখনো ব্যাগে ঢুকায় রাখবেন না, টিস্যুটা ফেলেই দিবেন, ও ডিসকার্ড করবেন। সো দিস ইজ তার ইউসেজ শেষ হয়ে গেছে, এবং এই জন্য তার ফোন কল, ফোন রেকর্ড,
তারপরে আল্লাহ বাঁচাইছেন ওনার শুধু ফোন রেকর্ড মানে লিক হয়েছেন, ভিডিও রেকর্ড লিক হন নাই। তো এইটা ওনাকে আল্লাহ হয়তো এতটুকু সম্মান দিয়ে আর কি বিদায় করেছেন। তো এবং ওনার নামে মামলাও হয়ে গিয়েছে। সুতরাং দে উইল বি ইউজড অ্যাজ দ্য প্রিমিয়ার উইশেস। তো এই জিনিসটাই আমরা চাই না জনগণ হিসেবে। মানে এটা চেঞ্জটা তো দরকার, আমাদের ডেফিনেটলি দরকার একজন যে এমন একজন দরকার। রাষ্ট্রপতিকে আমরা চাইবো মানে এই ওনার ডানা কেটে মোচ কেটে হাত পা কেটে এমন অবস্থা করা হয়েছে, এতটাই মেইম করা হয়েছে যেটা দীপু ভাই বললো কোনো তো দরকার নেই, তাহলে ওনাকে রাখারও বা দরকার কি এতটা খরচ করে। তার থেকে কিছু গিভ হিম সাম পাওয়ার, যাতে ওনার ওই গাছটা থাকে এবং উনি ওইভাবে নিউট্রাল ইয়েতে, হ্যাঁ মানে, নিউট্রালি যেমন right, আমাদের জি। এবং এটা কিন্তু দলীয় হলেই যে সবসময় খারাপ হবে তা কিন্তু না। আমাদের এখন যে তাদের তো অস্থায়ী এটা রাষ্ট্রপতি পার্সোনালিটিটাও অনেক, স্পিকার পার্সোনালিটিটাও সাহেব অনেক যে, ইম্পর্টেন্ট। আমাদের মেজর জি। হাফিজ সাহেব, স্পিকার সাহেব জি। যিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি, জি। উনি কিন্তু একজন দলীয় অ্যাপয়েন্টি, বাট উনি যখন স্পিকার হিসেবে চেয়ার নিয়েছেন, হি হ্যাজ শোন Right. থ্রু হিজ উইজডম যে আপনার দলীয় অ্যাপয়েন্টি হয়েও কিভাবে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়, কারণ উনি ওনার চেয়ারটার সম্মান রেখেছে। তো এরকম যারা চেয়ারের সম্মান রাখতে পারবে দলীয় অ্যাপয়েন্টিরাও রাখতে পারে, জি। কিন্তু ওনার কিছু পাওয়ার ওনাকে, আমার মনে হয় আমরা কিন্তু এটা কিন্তু আলোচনা এসেছিল ঐক্যমত্য কমিশনে, যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতায়ন করা, যেন প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এইটা এবং এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি, এই 5টা জায়গার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। আমরা কিন্তু এই চেক অ্যান্ড ব্যালেন্সটা এখনো, যে চেক অ্যান্ড ব্যালেন্সটাই কিন্তু মানে মানুষই কিন্তু আমরা অনেক কিছু চাই, কিন্তু চাওয়ার শেষ পর্যন্ত চাওয়াটা আসলে কিন্তু বয়েল ডাউন করা এক জায়গায়, চেক অ্যান্ড ব্যালেন্স। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা হলেই কিন্তু আমাদের যে মানুষ, আমরা সবাই যারা রাস্তায় নেমে এসেছিলাম, তাদের একটাই চাওয়া যে এই ক্ষমতার ভারসাম্যটা, চেক অ্যান্ড ব্যালেন্স। তো ওই জায়গায় যদি আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়, তাহলে কিছুটা ক্ষমতায়ন করা এবং এমন একজনকে নিয়োগ করা। হ্যাঁ, অবশ্যই প্রাইম মিনিস্টারের একটা চয়েস থাকবে, কারণ একটা সেও চাবে সভারেনিটিতে ভালো, মানে বাংলাদেশের সভারেনিটি আপহেল্ড হোক, বাংলাদেশ ফার্স্ট হোক, কিন্তু বাংলাদেশ ফার্স্ট রাখবে যে তাকেই দেন, দলীয় হলেও আমাদের সমস্যা নাই, কিন্তু উনি যেন বাংলাদেশকেই ফার্স্ট করে, দলকে না। জি, ধন্যবাদ। আমরা এরপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা এখন দেখছি যে ইদানিংকালে আবার কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে এবং এটা বাসাবাড়িতে ভোগান্তি হচ্ছে, যাতায়াতে ভোগান্তি হচ্ছে। আমরা যানবাহনের প্রতিদিন দেখছি দীর্ঘ লাইন স্টেশনগুলোতে। শিল্পাঞ্চলেও কিন্তু এটার ইম্প্যাক্ট পড়েছে। গ্যাস সংকটের জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কিন্তু ব্যবসায়ীরা। তারা বলছেন যে রপ্তানি খাতে এটার ইম্প্যাক্ট পড়বে, শীঘ্রই পড়বে। দিউ ভাই, আপনার কাছে যাব, এর সলিউশন কি হতে পারে আসলে? এটা তো একটা খুবই মানে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সিদ্ধান্ত দেখলাম যে এতে প্রথম আলোর একদম ব্যানার হেড যে নতুন কোনো সংযোগ দেওয়া হবে না শিল্প খাতে। তাহলে আপনি কিসের শিল্পের বিকাশ, কিসের ইন্ডাস্ট্রি, নতুন কোম্পানি যারা আসবে, যারা বিনিয়োগ করবে, তাদের কেমনে কি করবেন, এটা মানে তার মানে অবস্থিত এতে আপনি শিল্পে যে চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছেন না। আচ্ছা, কেন হয়েছে? এখানে দুইটা সংকট বলা হচ্ছে যে না, যেটা হয়েছে এলএনজির যে প্লান্টে ত্রুটি দেখা দিছে, আবার কেউ বলছে যে আসলে ক্রাইসিস। কোনটা সঠিক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এখন স্পট মার্কেট থেকে, হ্যাঁ গ্যাসের ক্রাইসিস আছে, আপনি স্পট মার্কেট থেকে এখন যে হুট করে এলএনজি কিনবেন সেই অবস্থা নেই। আর যদি আপনার এলএনজি পাইপলাইনে যদি কোনো ত্রুটি থাকে, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার দরকার থাকে, তাহলে আপনি আগেই এটা আনলেন না কেন? এটা খুব ইমিডিয়েটলি করা উচিত না, এটা। আর তাছাড়া অপশনগুলো দেখেন, এত যুদ্ধ বিগ্রহের মধ্যেও আমরা কিন্তু শুনি নাই যে মধ্যপ্রাচ্যে গ্যাসের সংকট, সেখানে তেলের সংকট হয়েছে, পাইপলাইন, ওখানে তো পাইপলাইন উড়ে দিছে, ওদের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র মারছে, তাই না? তো তারপরেও এদের অপশনগুলি এমনভাবে সাজানো যে একটা বন্ধ হলে আরেকটা চালু হবে, আর ওইটা হলে আরেকটা চালু হবে। তা আমাদের অপশনগুলি এরকম কেন সংকুচিত, যে একটা উপরে নির্ভরশীল? কারণ এটার ফলে কি হচ্ছে, মানে আপনার বাসাবাড়ি থেকে শুরু করে বড় শিল্প প্রতিষ্ঠান, মাঝখানে কত মানুষের রুটি রুজি আপনি দেখেন, ছোট ছোট যারা মোটরসাইকেল চালায়, সিএনজি গাড়ি চালায়, জীবিকা নির্বাহ করে, সবারই সমস্যা। যাতায়াতের সমস্যা হচ্ছে, শিল্পের সমস্যা হচ্ছে, রপ্তানি
এখন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে 15% আরও বেশি হবে, তো সেই লক্ষ্যমাত্রা আপনি অ্যাচিভ করবেন কি করে যদি শিল্প কলকারখানা না চলে? তো এই পরিস্থিতিটা এটা ধরেন আরও অন্য 10টা সমস্যা সমাধান করা যায়, কিন্তু এইটা দিলে আপনার পুরো জীবন যন্ত্র সব কিন্তু অচল হয়ে যাচ্ছে একটার কারণে। এবং এই যে বিনিয়োগ যেটার উপরে আসলে সরকারের অনেক বড়, সেটাতেও তো একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে না। আমি সংকটের থেকে যদি মনে করি যে এলএনজি পাইপলাইনে কোনো যে ত্রুটি, কারিগরি ত্রুটি, এইটা তো মানে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এই ত্রুটি হচ্ছে এরকম হওয়ার সংখ্যা আছে। এখন তো খুব ডিজিটাল সিস্টেম, তাই না? আগের থেকেই তো আপনার বোঝা যায়, যেমন একটা গাড়িও দেখেন যে আপনি ভালো গাড়ি চালাতে গেলে আগের থেকেই সমস্যা দেখা দেয় যে এখানে ঝামেলা হচ্ছে, তাহলে আপনি দ্রুত মেরামত করবেন। এইটার জন্য আপনি আগামী সপ্তাহে থেকে আশা করা যাচ্ছে ভালো হবে। তার মানে এই সপ্তাহ তো গেল, আগামী সপ্তাহ মানে আপনি মাসের অর্ধেকটা দিন খেয়ে ফেললেন, এটা কোনো কথা হলো? এটা আপা আপনার কাছে জানতে চাচ্ছি একই বিষয়। এই ধরনের এই যে ক্রাইসিস দেখা যায়, এটা তো নতুন না। এটার জন্য যদি কোনো ত্রুটিও দেখা যায়, তাহলে ইনস্ট্যান্ট বা কুইক সলিউশন কেন আসছে না? এই সরকার কি আপনার মনে হচ্ছে যে এটা পারছে না করতে, নাকি এটা সম্ভব না? কি মনে হয়? সম্ভব না তো আসলে আমাদের এখন 21 শতকে তো এটা হতে পারে না, সম্ভব না। সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা প্রথম দিকে যখন মধ্যপ্রাচ্য ক্রাইসিস তৈরি হয় তখনকার ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে না, তখন হঠাৎ করে এটা একটা আমাদের কারো মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কারো প্রিপারেশন ছিল না। বাট আপনার 3 months 4 months ডাউন দ্য লাইন এখন তো আপনার এটা তো আপনাকে মাথায় রেখেই করতে হবে যে দিস ইজ আ লং টার্ম ওয়ার। এবং আমার যখনই একটুখানি মানে এই মাঝখানে তো আমাদের একটা চুপচাপ পিরিয়ড ছিল, তো ওই সময়টাতে আমাদেরকে অ্যাডভান্সড কিছু করতে হবে, অথবা প্ল্যান, ও যেটা উনি বললেন যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি থাকতে হবে, যেন একটা ফল থ্রু করলে আরেকটা উঠে আসে। এটা একটা। আরেকটা ব্যাপার হলো যে এক তো হলো যে গ্যাসের যে বাসা বাড়ি, তারপরে আমাদের যে যানবাহন, এটার তো সংকট মানে একটা বাজে পর্যায়ে আছে। এটা তো আমরা ডে টু ডে ফিল করছি, যারা আমরা বাসায় রান্না বান্না করি, আমরা খাওয়া দাওয়া করি, তারা তো আমরা ফিল করছি, যারা গাড়ি ঘোড়া চড়ি। কিন্তু এই যে শিল্পাঞ্চলে যেটা আপনি বললেন, এইটা যে কত বড় একটা লং টার্ম এফেক্ট, এটা তো আপনাকে ম্যানেজ করতে হবে পার সেকেন্ডে। অ্যাবসলিউটলি, সেটাই। মানে ডেইলি বেসিসে পার সেকেন্ডে ম্যানেজ করতে হবে। পার সেকেন্ডে ম্যানেজ করতে না পারলে আপনি এই যে কি বলে আশিক চৌধুরীর বড় বড় প্রেজেন্টেশনে কোনো কাজ হবে না। আপনারা চাচ্ছেন বাইরে থেকে ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য, আপনার তো লোকাল ইনভেস্টমেন্ট ফ্লাই করবে। আমার টাকা, আমার ইনকামের টাকা আপনি কি আটকায় রাখতে পারবেন? আপনি আমাকে আমার শিল্পাঞ্চল আমাকে খুলতে বলবেন, কিন্তু আপনি নিরাপত্তা দিতে পারবেন না, গ্যাস সরবরাহ করতে পারবেন না, আমাকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন না, আমাকে একটা নিরাপদ রুট সরবরাহ করতে পারবেন না, তাহলে আমি কেন এই বাংলাদেশে ব্যবসা করব বা বিনিয়োগ করব? বিনিয়োগের জন্য তো বিনিয়োগটা আমার পয়সা, কষ্টার্জিত পয়সা তো আমি বাইরে, তাহলে যেখানে মানে আমার বিনিয়োগটা সেফ সেখানে তো আমি নিরাপদ বিনিয়োগেই চলে যাব। তো এই বিনিয়োগের নিরাপত্তা দিতে হবে। তারপর একটা কথা, আমাদের এই পরিমাণ গ্যাস সংকট থাকার কথা না। বাংলাদেশে বাপেক্স এবং শেভরন মিলে স্থানীয়ভাবে 70% আমাদের চাহিদার 70% স্থানীয়ভাবে উত্তোলন করে সরবরাহ করা হয়, আর মাত্র 30% বাইরে থেকে আসে। তাহলে একটা যুদ্ধের কারণে কিন্তু আমাদের এই পরিমাণ সংকট থাকার কথা না। তাহলে প্রবলেমটা কোথায়? আমাদেরকে খুলে বলুন আপনাদের কোথায় প্রবলেম হয়েছে, কোথায় ফল করেছে, কোথায় পাইপলাইন ড্যামেজড হয়েছে, কোথায় কিছু হয়েছে কিনা। কারণ জানতে হবে তো, আমরা তো অ্যাক্টিভ যুদ্ধে থাকা কোনো কান্ট্রি না, আমরা তো জাস্ট বাইরে থেকে কিনে আনতে পারছি না, সেটাও তো মাত্র 30%। 171 মানে ঘনফুট, এই কোটি ঘনফুট আমরা প্রতিনিয়ত কিন্তু উত্তোলন করছি। তাহলে এইটার ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, এবং এটা স্মার্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে না কেন এখনো? আমরা গতবার যখন আমার এখানে এখনো মনে আছে, আপনার এখানেই বসে আমি আর মনে আপা কথা বলছিলাম যে ফুয়েল যে ডিস্ট্রিবিউশন হচ্ছে খুব ইজিলি কিন্তু স্মার্টলি ফুয়েল ডিস্ট্রিবিউশন করা যায়। যে আপনি বলবেন যে আজকে আমি ইভেন নাম্বার অফ গাড়ির যে প্লেট তাদেরকে দিব, কালকে দিব অড নাম্বার অফ, এভাবে আপনি সপ্তাহে ভাগ করে দিলে কিন্তু ম্যানেজ করা যায়। একটু জাস্ট চিন্তা করার জন্য। কিন্তু আমাদের আমলারা বসে আছেন
কিভাবে আপনার বিভিন্ন জায়গায় গেট কিপিং করা যাবে, কিভাবে আপনার উন্নয়ন গেট কিপিং করা যাবে। তারা মনে করে যে বাংলাদেশের মানুষকে এনাফ সার্ভিসেস দেওয়া হয়েছে, কারণ ওনারা তো, আমি দেখছি না, আমি কোথাও থেকে দেখছি না যে তারা ইনোভেটিভ চিন্তা করে। তারা চিন্তা করে যে বেটার সলিউশনটা কিভাবে আমরা খুব দ্রুত পাবো, আমি এটা দেখছি না। এবং ব্রিলিয়েন্ট, আমরা কি দেখি পত্রিকায়, বাংলাদেশি বংশোদ্ভূত সায়েন্টিস্ট এখানে এটা করেছে, ওখানে ওটা করেছে, তো বাংলাদেশে করতে পারে না কেন? কারণ আপনি তো ওই পরিবেশটা তৈরি করেন না, আপনি তো তাদেরকে সেই সুযোগটা দেন না। এই জন্য বংশোদ্ভূতরা যায় জার্মানিতে করে, আমেরিকায় করে প্যাটেন্টগুলা। আর আমাদের দেশে কোনো কুইক থিঙ্কিং হয় না, কোনো কিছু হয় না। এই আমলা চালিত দেশে এইভাবেই চলতে থাকবে। আমরা যত দ্রুত এখান থেকে না বেরোতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ওই ফাইলে মাছিটা মেরে আটকাই দেওয়া হবে, যে মাছি মারা কেরানির যে ফাইল, সেই জায়গায় আমরা রয়ে যাব। সুতরাং আমাদেরকে কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে সরে এসে এই সলিউশন থ্রু সেকেন্ডস, এই জায়গাতে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গতকালকে মানে একটা চিঠি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে, এবং আজকে কিন্তু ফোনেও কথা হয়েছে। মালয়েশিয়ার গভর্নমেন্টের থেকে ওনারা একটা সহযোগিতা চেয়েছেন এই গ্যাস সংকটটি মোকাবেলা করার জন্য, আমরা এই পর্যন্ত জানি। এবং আপনি যেটা বলছিলেন, যেটা সলিউশন দরকার, এবং যে এই প্রবলেমটা যেটা বের করা, যে কোথায় প্রবলেম, অপশনস তৈরি বা যেটাই হোক। কারণ আমরা কিন্তু মানে আগে কি হয়েছে সেটার দিকে না থাকে, এখন কিন্তু মানুষজনের চাহিদা বলেন বা আকাঙ্ক্ষা বলেন, স্পেশালি আফটার এই যে 24-এর এই গণঅভ্যুত্থানের পরে, মানুষ তো চাবে না যে আগে আমরা যে ধরনের ক্রাইসিস মানে হয়েছে বা মোকাবেলা করা হয়েছে সব কিছুই বেটার হোক, এই আকাঙ্ক্ষাটা তো জনগণের থাকবে। আমরা এটা বলার সাথে সাথে এটাই বলবো যে আমরা যদি আজকে, এটা জুলাই মাস চলছে, তো আমরা যদি একটু জুলাইয়ের 24 জুলাইয়ের দিকে তাকাই, আমরা যদি দেখি কি ধরনের আন্দোলন তখন ছিল, আমরা কিন্তু খুব আনকনভেনশনাল আন্দোলনগুলা তখন দেখেছি, প্রত্যক্ষ ভাবে পরোক্ষভাবে। যে আমরা তখন তো আসলে আমরা বুঝিনি, তখন আমরা ওটার পার্ট ছিলাম, ওটার সাথে ছিলাম। যেরকম আমরা দেখেছি বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, দ্রোহযাত্রা, রিমেম্বার আওয়ার হিরোজ, আমরা যেটাতে অভ্যস্ত মানে বাংলাদেশিরা, হরতাল, মানববন্ধন, অবরোধ। কিন্তু এই যে আনকনভেনশনাল এই যে এই গণ আন্দোলন বলেন, যে আন্দোলনটা আসলে কিন্তু এই আনকনভেনশনাল ওয়েতে কিন্তু তারা এটা গণ অভ্যুত্থানে রূপ নেয়, এবং মানে মত দল নির্বিশেষে সকলে রাস্তায় নেমে আসে। দীপু ভাই, যদি খুব ছোট করে একটু বলেন, আমাদের হাতে তেমন সময় নেই, যে এটা কি আসলে আমরা যদি যখন চিন্তা করি আজকে, যে এটা কি কোনো দল বা সংগঠন, ব্যক্তির কাছ থেকে এই বুদ্ধিগুলো এসেছিল বা এই চিন্তাগুলো, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারা বা কার কাছ থেকে এই ধরনের আসতে পারে? এটার আমি ক্রেডিট দেবো প্রাইভেট ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীদের। তারা যেভাবে আসছে, কন্ট্রিবিউট করছে, দ্রুত চলে গেছে ঘরে। যারা থেকে গেছে তাদের সাথে ওই যারা চলে গেছে তাদের কতটুকু সম্পর্ক আছে আমার যথেষ্ট সন্দেহ হয়। কারণ ওই সময়ের মুখ, ওই সময় মিছিলের চেহারার সাথে আমি এখনকার কিন্তু চেহারাগুলো মিলাইতে পারি না। তাদের গেট আপ, মেকআপ, মানে যারা তখন লিড করেছে, আপনি সেটা বলছেন, রাইট, 5ই আগস্ট পর্যন্ত বা তারপরেও কিছুদিন, তখনকার আমি মিছিলের এগুলো আমি খুঁটাই। আর এখন যখন তাদের সমর্থিত যে মিছিলগুলো আমি দেখি ক্যাম্পাসে বা অন্যান্য জায়গায়, আমার কাছে একটু ধাক্কা লাগে যে এরা তো ওরা না। এটা আমার কাছে একটা রহস্য রয়ে গেল, আমি এটার তো দিতে পারবো না। যেমন এই সুন্দর সুন্দর নামগুলি আপনি বলছেন, এই নামগুলো এখনকার নামগুলি তো আসে না। এখনকার নামগুলিতে অশ্রাব্য গালিগালাজ সম্পন্ন স্লোগান শুনি ইয়েতে, আপনার ডাকসুর কাছাকাছি বা শাহবাগের মোড়ে। তখন তো আমি গালিগালাজ শুনি নাই, তখন তো বট বাহিনী দেখি না। মানে তখন যেই ধরনের একটা আধুনিকতা ছিল, সেই আধুনিকতাটা কোথায় চলে গেল? তখন তো তৌহিদি জনতার কোনো মিছিল দেখতাম না। তখন তো মানে কি বলবো, মানে এক ধরনের মব কালচারের যেই ভয়াবহতাটা আমরা দেখলাম। এবং আপনি দেখেন আজকে যে এক নারী শিক্ষক বিউটি পাল কি, হ্যাঁ বিউটি পাল, দেখেন তার একটা স্বাভাবিক একটা নিয়ে যে আক্রমণাত্মক একটা মানসিকতাটা যারা করছে, এরা কারা? এই ধর্মান্ধ গোষ্ঠীর উদ্ভব হলো কিভাবে? তার পরিবর্তনটা কি গণতান্ত্রিক রাষ্ট্র নাকি একটা ধর্মান্ধ একটা জঙ্গি রাষ্ট্র জন্য হয়েছিল, যেটা শেখ হাসিনা দাবি করে? তো এখন সেই দাবিটার গ্রহণযোগ্যতাটা তৈরি করার জন্যই কেটটা হয়েছে। তো সেই কারণে আমার কাছে ওই 5ই আগস্টের এটার সাথে আমি এখন মিলাইতে পারি না।
এখনকার। তো ওরা আসলে তারাই, আমি নর্থ সাউথের কিছু স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছিল ভাইয়া আমরা ওইটুক দায়িত্ব পালন করে আমরা চলে আসছি, আমরা পরবর্তীতে আমরা বুঝি নাই যে এটা দিয়ে একটা রাজনীতির দোকান খুলতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু চলে আসছি এবং এখন যারা এ করতেছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এরার মাথার মধ্যেই রাখতে চায় না যে এরা তাদের নেতা। এটা কিন্তু বাস্তব। মানে আপনি তো শিক্ষক না নর্থ সাউথের, খোঁজ নিয়ে দেখেন আপনার ইউনিভার্সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটিতে ওরা কিন্তু চলে গেছে। এখন এই মতলববাজরা আমাদেরকেও বলেছে একই কথা। হ্যাঁ, মতলববাজরা কিন্তু রয়ে গেছে। এবং স্টুডেন্ট মুভমেন্ট আপনি যদি ইন্ডিয়াতেও দেখেন, ওখানেও কিন্তু হচ্ছে এবং সেখানে একটা অসাম্প্রদায়িক চেতনাটা যন্তর মন্তরে চলে আসছে, হিন্দু মুসলিম আমরা সবাই মিলে। তার মানে কোনটার বিরুদ্ধে বিক্ষোভ? ওখানে হচ্ছে ওরা হলো ধর্মে বিভাজনটা তৈরি করছে, তার প্রতিবাদ কিন্তু তরুণদের। অথচ কিন্তু ওখানে একটা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, কিন্তু যখন এক হয়েছে তখন ওরা বুঝছে যে এই রাষ্ট্রের প্রবলেমটা হচ্ছে ধর্মের প্রবলেম। তো বাংলাদেশে তো এটা ছিল না। বাংলাদেশে তো গণতন্ত্রের জন্য, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার জন্য 15 বছর ধরে সংগ্রাম হলো। তারপরে তৈরি জনতা আসলো কোথা থেকে? মেহজাবিন চৌধুরী চট্টগ্রামে একটা শোরুম উদ্বোধন করতে যে সেটা না পেরে তৈরি জনতার আন্দোলনের মুখে চলে আসলো কেন? টাঙ্গাইলেও এরকম একটা ঘটলো। এতগুলো মন্দির তো অক্ষতই থাকলো, আমার ইয়েগুলো মাজারগুলো কেন হিট হলো? মন্দির তো হিট হয়নি, মাজারগুলো। এই মাজারের বিরোধী কারা? এইগুলি যদি দেখেন তাহলে বুঝবেন যে আমরা কিন্তু পিছায় গেছি। আজকে সরকারি দলের দেখেন তাদের এটা অন্য বিতর্ক আমি আরেকদিন করবো আর কি। আমি আর এখন একেবারে সময় কম আপা, আপনার থেকেই জানতে চাচ্ছি আমি দীপু ভাই যেটা কথা বললো ওইটার পরে খেতে যদি বলি যে আমরা যখন ফিরে দেখছি জুলাই এই ধরনের আনকনভেনশনাল আন্দোলনের প্যাটার্নটা, ওই মুখগুলো দেখা যাচ্ছে না এখন, আপনার কি মনে হয়? আপনি ওই মুখগুলো দেখবেন না, এটাই হলো রিয়েলিটি। বিকজ ওইটা তো ছিল জনসাধারণ, আমরা যে বলি না গণ অভ্যুত্থান তো হয় সবাই নেমে আসলে, তো এই সবাইকে তো আপনি সবসময় পাবেন না। তারা তো ওই যেটা দীপু ভাই বললো যে তারা দেশের প্রয়োজনে নেমেছে আবার চলে গিয়েছে, এখান থেকে একটা খুব ছোট পোর্শন হয়তো পলিটিসাইজড হয়েছে, আচ্ছা তারা রয়ে গিয়েছে। আর যারা বিফোর হ্যান্ড পলিটিক্যাল ছিল অথবা যারা নামেও নাই তেমন করে কিন্তু পলিটিক্যাল বিইং, তারা তাদের দলের ব্যানারে নামছে, তারা কিন্তু এখন খুব অ্যাক্টিভলি পলিটিক্স করছে, তাই না? তো ওই পলিটিক্যাল একটা বা তাদের হয়তো কোনো যারা লিড করেছিল, যেটা দিবু ভাই বললো যে ওই চেহারাগুলো, তাদের হয়তো পলিটিক্যাল মোটিভ ছিল না, তাদের মোটিভ ছিল একটাই যে দেশকে রক্ষা করা। ওইটাই বললাম যে জনসাধারণের। তো আমি সেদিন নিজেই চিন্তা করছিলাম যে আমরা যে জুলাই আন্দোলনের ছবিগুলো দেখি এত সুন্দর, যখন মানে এদেরকে মানে বসে আছে যে একটা ইয়া ধরে এত হিরোইক লাগে, কিন্তু সামনে যখন ওনারা আসে তখন কিন্তু এরকম হিরোইক লাগে না। আসলে পরিস্থিতি মানুষকে হিরোইক, এবং তখনকার অনেকগুলো চেহারা কিন্তু পলিটিসাইজ হয়ে গেছে। হ্যাঁ, যেমন কিছু হয়নি যে দিবু ভাই বললো নাই, সেরকম অনেকে হয়ে গেছে। সেটাই আমাদের আসলে সময় শেষ আপা, আমাদের আজকে একটু সংক্ষিপ্ত সময় হয়েছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, দিবু ভাই এবং মিলি আপা, আজকে একটি সুন্দর আলোচনার জন্য এবং এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।